আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস, যেটাকে আমরা সচরাচর সবাই অ্যাকাউন্টিং ইকুয়েশন বলেই চিনি। এখানে মূলত কাজ হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো হয়ে থাকে সেগুলো সামারি তৈরি করা। আর এই সামারি তৈরি করার জন্য হিসাববিদগণ একটা সমীকরণ তৈরি করেছেন, যেটাকে আমরা হিসাব সমীকরণ নামেই চিনে থাকি। এই অধ্যায়ে ম্যাথগুলো করতে হলে আমাদেরকে প্রথমে এই হিসাব সমীকরণ সম্পর্কে জানতে হবে। এই হিসাব সমীকরণটা আমরা মোটামুটি সবাই চিনি, ক্লাস 9 থেকে আমরা দেখে আসছি হিসাব সমীকরণটা কেমন। এটা সম্পর্কে আমাদের ধারণা সবারই আছে, মোটামুটি টুকটাক সবারই ধারণা আছে। তা আমরা যদি এটা লক্ষ্য রাখি আরেকবার, যেখানে সমীকরণটা কেমন, অ্যাসেটস ইকুয়াল হচ্ছে লাইবিলিটিস প্লাস প্রোপ্রাইটরশিপ, অথবা এটাকে আমরা ওনার্স ইকুইটি বলি। অর্থাৎ এখানে আমাদের প্রতিষ্ঠানে যে মোট সম্পদ থাকে সেই মোট সম্পদের উপরে দুই ধরনের দাবি থাকে। একটা হচ্ছে বহিরাপক্ষের দাবি, আর এটা হচ্ছে প্রতিষ্ঠানের অন্তর্গত দাবি। অর্থাৎ মালিকের যে দাবিটা, প্রতিষ্ঠানের যে মোট সম্পদ থাকে সে মোট সম্পদের উপরে মালিক পক্ষের যে দাবি থাকে বা যে শর্ত থাকে সেটাকে আমরা মালিকানা শর্ত বলি, বা এটাকে আমরা প্রোপ্রাইটরশিপ বা ওনার সিকিউরিটিও বলি। এই মালিকের যে শর্তটা, এটা বেসিক্যালি কীরকম হয়, মালিক যদি প্রতিষ্ঠানে কিছু নিয়ে আসে তার শর্তটা বা দাবিটা বাড়বে, স্বাভাবিক একটা ব্যাপার। একইভাবে প্রতিষ্ঠান যদি আয় করে তার দাবিটা বাড়বে, প্রতিষ্ঠান থেকে যদি সে উত্তোলন করে ফেলে তার দাবিটা কমে যাবে, প্রতিষ্ঠানের যদি লস হয়ে থাকে মালিক পক্ষের দাবি কমে যাবে। এটাই হলো স্বাভাবিক। তো এটার জন্য আমরা এই প্রোপ্রাইটরশিপকে একটা ইলাবোরেট একটা অপশন, আমরা সবাই জানি এটা, যে প্রোপ্রাইটরশিপে আসলে কী কী আসে বা এখানে কখন মালিক পক্ষের দাবিটা বৃদ্ধি পায় বা হ্রাস পায়, সেই জিনিসটা আমরা সবাই জানি। এখানে একটা ফর্মুলা ইউজ করা হয়েছে তার জন্য, প্রোপ্রাইটরশিপের জন্য। সেটা হচ্ছে সি প্লাস আই মাইনাস সি মাইনাস হচ্ছে ডি। সি হচ্ছে ক্যাপিটাল, আইকে আমরা ইনকাম বলি, অনেকে আবার এটাকে রেভিনিউ বলে বা আর বলে। ই হচ্ছে এক্সপেন্স, আর ডি হচ্ছে ড্রয়িংস। তো এখানে এই চ্যাপ্টারের মূলত যে কাজটা আমাকে করতে হবে, যে অঙ্কটা মূলত আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ছক রেডি করা, একটা ঘর রেডি করা। ঘরটা যদি আমরা রেডি করতে পারি, খুব সহজে অঙ্কটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো। খুব সহজ একটা অঙ্ক এটা। তো এখানে ঘর করার ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের সমীকরণে টোটালি 3টা এলিমেন্টস আছে, যার মধ্যে প্রোপ্রাইটরশিপ নামে যে এলিমেন্টটা আছে সেটা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। সেখানে কি কি আসে, মূলধন আসে, আয় হলে যোগ হবে, ব্যয় হলে বিয়োগ হবে, উত্তোলন হলে বিয়োগ হবে। এটা সম্পর্কে আমরা জানলাম, এই আইটেমটা সম্পর্কে। আর বাকি রইল 2টা আইটেম, একটা হচ্ছে অ্যাসেটস এবং লাইবিলিটিস। এখন আসি, এই অধ্যায়ের ম্যাথগুলো করতে হলে কি করতে হবে। প্রথমে আমরা প্রদত্ত প্রশ্ন থেকে প্রতিটি লেনদেন ভালোভাবে পড়ে কতগুলো সম্পত্তি আছে এবং কতগুলা দায় আছে সেটার পরিমাণটা আমরা আগে বের করে নেব। তাহলে কতগুলো সম্পত্তি আছে এবং কতগুলো দায় আছে এটার পরিমাণ যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের অঙ্কের ছকের কাজটা শেষ হয়ে গেল। আর এই অঙ্কের ছকটা যদি আমরা রেডি করতে পারি, অঙ্কটা খুবই সহজ, একেবারে স্বল্প সময়ের মধ্যে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে আমরা আজকে আসি একটা প্র্যাকটিক্যাল ম্যাথ করে দেখি আমরা কিভাবে সম্পদ দায়গুলো বের করতে পারি। এটা আসলে আমরা একেবারে ক্লাস 9 থেকে বের করা শিখেছি, যে একটা লেনদেনে কতগুলো হিসাব থাকে, সেই হিসাবগুলোকে আমরা কি হিসাবে শিরোনামে আমরা ব্যাখ্যায়িত করি। সেই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাস 9 থেকে শিখেছি। তো এখানে জাস্ট একটু রিভিউ করে দাও, আর কিছু না, তাহলে মোটামুটি আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা একটা ম্যাথ দিয়েছি, এখানে একটা প্রবলেম দিয়েছি, যেখানে বলা হচ্ছে কি, শো দ্য ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দ্য মান্থ অফ জুন 2021। এখানে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইফেক্ট দেখাবো। তার জন্য আমাদের কিছু লেনদেন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু লেনদেন দেওয়া আছে। জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য আমরা এই ছোট করে একটা ম্যাথ রেডি করেছি, আর কিছু না। তাহলে এই যে ম্যাথটা দেওয়া আছে, এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কতগুলো সম্পদ আছে এবং কতগুলো দায় আছে সেই পরিমাণটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে আসি সেটা আমরা শুরু করি। প্রথমে যে লেনদেনটা আছে, বলা হচ্ছে করিম
স্টার্ট এ বিজনেস বাই ক্যাপিটাল টাকা 50,000। তাহলে করিম হচ্ছে এখানে মালিক, সে তার মূলধন নিয়ে বিজনেসটা স্টার্ট করেছে। আমরা জানি সে যদি মূলধন নিয়ে তার বিজনেসটা স্টার্ট করে, এখানে কয়টা হিসাব পাওয়া যাবে? দুটা হিসাব, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল। এই যে ক্যাশ অ্যাকাউন্ট রয়েছে এটাকে আমরা বলি অ্যাসেট, আর এই যে ক্যাপিটাল রয়েছে এটাকে আমরা বলি প্রোপ্রাইটরশিপ। আমরা বলেছি এখানে আমরা অঙ্কটা পড়ে কি করব? শুধুমাত্র অ্যাসেটের সংখ্যাটা বের করব এবং লাইবিলিটিসের সংখ্যাটা বের করব। এরপর আমরা আমাদের মূল অঙ্কে চলে যাব। তাহলে এখানে আমরা কি পেলাম? এক নাম্বার যে লেনদেন আছে সেখানে আমরা দুটো হিসাব পেলাম, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল। তার মধ্যে ক্যাশটা হচ্ছে অ্যাসেটস, আমরা এটা রেকর্ড করলাম অ্যাসেটের আন্ডারে ক্যাশ, এটা নোট করে নিলাম আর কিছুটা। আর একটা হিসাব পেয়েছি আমরা ক্যাপিটাল। তাহলে আমরা বলেছি এখানে আমরা লেনদেনগুলো থেকে যে হিসাবগুলো পাবো সেখান থেকে শুধুমাত্র অ্যাসেটস এবং লাইবিলিটিসের সংখ্যাটা বের করে নিব, আর কোনো হিসাব আমরা এখানে নিব না। ঠিক আছে? তাহলে আমরা একটা অ্যাসেট পেলাম, একটা হিসাব সম্পত্তি হিসাব, আর বাকি যেটা ক্যাপিটাল সেটা তো সম্পত্তিও না দায়ও না, সেই জন্য আমরা এটা নোট করলাম না। এরপরে যদি আমরা আসি 2 নম্বরে বলা হচ্ছে পারচেজ অফ মেশিন। আমরা একটা মেশিন ক্রয় করেছি। তাহলে যদি মেশিন আমরা ক্রয় করে থাকি দুটা হিসাব আসবে, একটা হচ্ছে মেশিন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে মেশিন অ্যাকাউন্টকে আমরা কি বলি? অ্যাসেটস। আর ক্যাশ অ্যাকাউন্টকে আমরা কি বলি? সেটাও অ্যাসেটস। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কোনো সম্পদ দায় আছে কিনা সেটা আমাকে নির্ণয় করা বা নোট করা। তাহলে মেশিন নামক একটা অ্যাসেট পেলাম আমরা নতুন করে, সেটা নোট করলাম। ক্যাশ নামক অ্যাসেট পেলাম, সেটা অলরেডি নোট করা আছে আমাদের, এখানে আর নতুন করে আর নোট করার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা নতুন করে আরেকটা অ্যাসেট পেলাম। এভাবে আমরা যদি দেখি যে 4 নাম্বার যে আমাদের লেনদেন দেওয়া আছে সেখানে আছে কি পারচেজ সাপ্লাইস অন অ্যাকাউন্ট বা ক্রেডিট বা ডিউ। এগুলো অর্থ হচ্ছে এই শব্দগুলো থাকলে আমরা বুঝি এই লেনদেনটা ধারে হয়েছে, বাকিতে হয়েছে। তো আমরা সাপ্লাইস ক্রয় করেছি বাকিতে, তো সেক্ষেত্রে কয়টা হিসাব আসবে? দুটা হিসাব, আমরা সবাই জানি এগুলা। একটা হিসাব হচ্ছে সাপ্লাইস, আর একটা হচ্ছে যেহেতু আমরা ধারে ক্রয় করেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। সাপ্লাইসকে আমরা বলি একটা অ্যাসেটস হিসাব, আর অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা বলি একটা লাইবিলিটিস হিসাব। তাহলে যেটা সাপ্লাইস এটা হচ্ছে কি আমাদের জন্য সম্পদ, আমরা এই যে সম্পদের পাশে নোট করলাম। আর যেটা অ্যাকাউন্টস পেয়েবল সেটা হচ্ছে আমাদের জন্য লাইবিলিটিস, আমরা এখানে লাইবিলিটিসের পাশে নোট করলাম। তাহলে এভাবে প্রত্যেকটা লেনদেন আমরা পড়ে কয়টা হিসাব আছে হিসাবগুলো বের করে সেটা কোন ধরনের হিসাব সেটা ইন্ডিকেট করব। এরপর আমরা বলেছি কি সেখান থেকে আমরা শুধুমাত্র সম্পত্তিগুলা এবং দায়গুলা নোট করব, আর কিছু না। কতগুলো সম্পদ আছে এবং কতগুলো দায় আছে সেটা আমরা নোট করব, আর কিছু না। এটা নোট করতে পারলে আমাদের ছকটা রেডি হয়ে গেল। এরপরে যদি আমরা আসি 7 নম্বরে, আমাদেরকে 7 তারিখে বলা হচ্ছে স্যালারি পেইড, বেতন প্রদান করেছি আমরা। তাহলে এখানেও দুইটা হিসাব আসবে, একটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্টস আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে স্যালারি অ্যাকাউন্টসকে আমরা বলি এক্সপেন্স ব্যয় হিসাব, আর ক্যাশকে আমরা বলি অ্যাসেটস। তা আমরা বলেছি এখানে শুধুমাত্র সম্পদ এবং দায়ের সংখ্যাটা নিব, আর কিছু আমরা এখানে কোনো হিসাব আমরা এখানে সংরক্ষণ করব না আপাতত। তাহলে যেটা স্যালারি ওটাকে আমরা কি বলছি? এটা ব্যয় হিসাব, অর্থাৎ প্রপার্টরশিপের হিসাব এটা, তাহলে এটা আমরা সংরক্ষণ করছি না। আরেকটা পেয়েছি ক্যাশ, এটা সম্পদ, এটা আমরা সংরক্ষণ করব, তবে এটা অলরেডি আমরা এখানে আগেই লিখেছি, এই জন্য নতুন করে আর লিখব না। এরপরে যদি আমরা আসি 10 তারিখে বলা হচ্ছে রিসিভড সার্ভিস রেভিনিউ ইন ক্যাশ। আমরা সার্ভিস রেভিনিউ বাবদ টাকা রিসিভ করেছি, তাহলে এখানেও দুইটা হিসাব আসবে, একটা হলো ক্যাশ আর একটা হলো কি সার্ভিস রেভিনিউ। যেটা ক্যাশ ওটাকে আমরা কি হিসাব বলি? সম্পত্তি হিসাব, অ্যাসেটস। আর যেটা রেভিনিউ সার্ভিস রেভিনিউ সেটাকে আমরা বলি রেভিনিউ অ্যাকাউন্ট, আয় হিসাব। তাহলে যেটা ক্যাশ সেটা অলরেডি এখানে রেকর্ড আছে, নতুন করে লাগবে না।
আর যেটা সার্ভিস রেভিনিউ আছে সেটা আমরা এখানে নোট করব না, কারণ হচ্ছে আমরা বলেছি এখানে সার্ভিস রেভিনিউ আমরা এখানে নোট করব না। আমরা শুধুমাত্র অ্যাসেটস এবং লাইবিলিটিস, নতুন করে কোনো অ্যাসেটস অথবা লাইবিলিটিস পেলে শুধুমাত্র সেটাই নোট করব। এরপরে দেখি আমরা 10 তারিখে বলেছে উইথড্র টাকা 7,000 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করা হয় সেক্ষেত্রে আমরা দুটা হিসাব পাই, একটা হচ্ছে উইথড্র ড্রয়িংস আর একটা হলো ক্যাশ। তাহলে যেটা উইথড্র সেটাকে আমরা বলি প্রপার্টরশিপ অ্যাকাউন্ট, আর যেটা ক্যাশ সেটাকে আমরা বলি অ্যাসেটস অ্যাকাউন্ট। তাহলে উইথড্র প্রপার্টরশিপ, আমরা এখানে প্রপার্টরশিপ অ্যাকাউন্টটা নোট করব না বলেছি, আমরা বলেছি শুধু অ্যাসেটস এবং লাইবিলিটিস এই দুটো জিনিস নোট করব, এই জন্য উইথড্রটা এখানে নিচ্ছি না। আর বাকি হচ্ছে ক্যাশ, সেটা অলরেডি এখানে আছে, নতুন করে আর লেখার প্রয়োজন নাই। এরপর যদি আমরা লাস্ট যে 24 তারিখে যে লেনদেনটা আছে দেখি, বলা হচ্ছে পেইড টাকা 2,400 ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল, আমরা পাওনাদারকে টাকা প্রদান করেছি। তাহলে পাওনাদারকে যদি আমরা প্রদান করে থাকি সেখানে দুটো হিসাব আসবে, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আর একটা হচ্ছে ক্যাশ। অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা বলি লাইবিলিটিস অ্যাকাউন্ট আর ক্যাশকে আমরা বলি অ্যাসেটস অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল সেটাও আমরা এখানে নোট করেছি, ক্যাশটাও আমরা নোট করেছি। ব্যাস, এভাবে আমরা প্রত্যেকটা লেনদেন থেকে কতগুলো হিসাব আসে সেটা বের করব। বের করার পরে সেখান থেকে শুধুমাত্র সম্পদ এবং দায় হিসাবগুলো আমরা রেকর্ড করব, নোট করব। তাহলে এই যে অঙ্কটা, এখানে আমরা সব কিছু মিলে কি পেলাম, সম্পদ পেয়েছি 3টা, তার মানে আমাদের সম্পদের পাশে ঘর হবে 3টা, আর দায় পেয়েছি আমরা এখানে 1টা, তার দায় পাশে ঘর হবে 1টা। তাহলে আমরা এই যে কাজটা করলাম এতক্ষণ পর্যন্ত, লেনদেনগুলোকে আমরা হিসাব বের করলাম লেনদেন থেকে, সেই হিসাবগুলোকে আমরা আবার ক্লাসিফাই করলাম যে কোনটা অ্যাসেটস কোনটা লাইবিলিটিস। এইভাবে এটা মূলত কাজটা করেছি আমাদের ছকটাকে রেডি করার জন্য, কারণ এই চ্যাপ্টারটা খুবই সহজ যদি আমরা ছকটা রেডি করতে জানি। ছকটা যদি রেডি হয়ে যায় অঙ্কটা করতে একেবারে 2টা মিনিটও সময় লাগবে না, হতে পারে এমন খুবই সহজ একটা অঙ্ক। তাহলে আসি আমরা একটা প্র্যাকটিক্যাল, এই যে ম্যাথটা আমরা দেখলাম সেই ম্যাথটাই যদি আমরা আজকে করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ম্যাথটা আছে, এই ম্যাথের নিচে আমরা সলিউশনটা দিয়েছি। আশা করছি আমাদের টুকটাক বেসিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে আমরা ঘরটাকে রেডি করি। আমাদের যে ঘরটা আছে, ছকটা আছে, প্রথমে আমরা ডেট লিখব, আমাদের সূত্র অনুযায়ী সেটা অ্যাপ্লাই করবো, অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস হচ্ছে প্রপার্টরশিপ বা ওনার্স ইকুইটি, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এবং লাস্টে একটা মন্তব্যের ঘর রাখবো, রিমার্কস বলি বা অনেকে চেঞ্জ ইন ওনার্স ইকুইটি বলি, বা এটাকে মন্তব্য টাইপের যে সিনোনিমগুলো আছে সেটা আমরা ইউজ করতে পারি। তো এখন এই যে আসি অ্যাসেটস, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি আমরা অ্যাসেট কয়টা পেয়েছিলাম, 3টা। এই জন্য অ্যাসেটকে আমরা আবার 3টা কলামে ভাগ করেছি। এই যে লাইবিলিটিস, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি লাইবিলিটিস পেয়েছিলাম 1টা শুধুমাত্র, সেই জন্য আমরা একটা ঘরে রেখেছি। এরপরে প্রপার্টরশিপ, রিমার্কস। তাহলে এখন অন্যান্য অঙ্কে আমাদের সম্পত্তি, এখানে এই অঙ্কে আমরা 3টা পেয়েছি, অন্যান্য অঙ্কে হয়তো 4টা পেতে পারি, 5টা পেতে পারি। সেক্ষেত্রে আমরা অ্যাসেটকে 5টা কলামে ভাগ করব বা 6টা কলামে ভাগ করব, যা পাই। একইভাবে লাইবিলিটিস আমরা এখানে 1টা পেয়েছি, অন্য ম্যাথে হয়তো আরও 2টা পেতে পারে, 3টা পেতে পারে। সেক্ষেত্রে আমরা লাইবিলিটিসটাকেও এভাবে 2টা পেলে 2টা ঘর করব, 3টা পেলে 3টা ঘর করব। ঠিক আছে, এখন আসি আমরা অঙ্কের নিয়মে আসি। অঙ্কটা খুবই সহজ। এখানে যে অ্যাকাউন্টসগুলো আছে সবগুলো অ্যাকাউন্টসই যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করব, যদি হ্রাস পায় কমে যায় তাহলে বিয়োগ করব। একেবারে সিম্পল একটা জিনিস। আইটেমগুলো যদি বৃদ্ধি পায়, হিসাবগুলো বৃদ্ধি পায় তাহলে যোগ করব, যদি কমে যায় তাহলে আমরা বিয়োগ করব। আর এই যে প্রপার্টরশিপ, আমরা এটা সম্পর্কে জানি। এখানে কি হয়, যদি মালিক মূলধন নিয়ে আসে, তার দাবিটা বৃদ্ধি পায় তাহলে যোগ করব। আর মালিক যদি কোনো কারণে মালিকের যদি দাবিটা হ্রাস পায়, যেমন মালিক এখান থেকে উত্তোলন করে ফেললো বা প্রতিষ্ঠানে কোনো খরচ হলো, সেক্ষেত্রে বিয়োগ হবে। আর যদি প্রতিষ্ঠানের যদি ইনকাম হয়, আয় হয়, সেক্ষেত্রে যোগ হবে। মোট কথা হচ্ছে এখানে মূলধন হলে যোগ হবে, আয় হলে যোগ হবে,
ব্যয় হলে বিয়োগ হবে, উত্তরণ হলে বিয়োগ হবে, যেটা আমরা ফর্মুলা শিখেছিলাম সেটা। আর বাকি রইল রিমার্কস। রিমার্কসের যে ঘরটা, এটা মূলত হচ্ছে চেঞ্জ ইন ওনার্স ইকুইটি, অর্থাৎ এই যে প্রপার্টরশিপের ঘরটা, এখানে যে অ্যামাউন্টগুলো বসে এর মানে হচ্ছে মালিকানা শর্তটা এখানে চেঞ্জ হচ্ছে। আমরা রিমার্কস লিখব শুধুমাত্র এই মালিকানা শর্তের জন্য, অর্থাৎ এই মালিকানা শর্তে ঘরের মধ্যে কলামের মধ্যে যে অ্যামাউন্টগুলো বসবে শুধুমাত্র তার জন্যই আমরা এখানে কি দিব, রিমার্কস দিব, মন্তব্য করব, আর কারোর জন্য নয়। তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। 1 নাম্বার বলা হচ্ছে করিম স্টার্ট এ বিজনেস বাই ক্যাপিটাল। করিম মূলধন নিয়ে বিজনেসটা স্টার্ট করলো। তাহলে কি হলো, একদিকে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর টাকাটা যেহেতু মালিক পক্ষ নিয়ে এসেছে, তাহলে মালিক পক্ষের কি মূলধনটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদে করে যোগ করলাম। একইভাবে মালিক যেহেতু নিয়ে আসছে, তাহলে মালিকের দাবিটাও বাড়বে, প্রপার্টরশিপ বৃদ্ধি পাবে, এই জন্য প্রপার্টরশিপে যোগ করলাম। আর এটা কি নিয়ে আসছে, নামটা লিখে দিলাম, এটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, প্রাথমিক বিনিয়োগ, অথবা ইনিশিয়াল ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল, যেটাই লিখি আমরা। ঠিক আছে, এখন আসি এই যে একটা ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্নের এই পাশের বাম পাশের যে অ্যামাউন্ট থাকবে, ইকুয়াল চিহ্নের ডান পাশেও একই অ্যামাউন্ট থাকবে। তাহলে আমরা অটোমেটিক্যালি অঙ্কটা শেষ দিকে এসে যোগ বিয়োগ করতে গিয়ে আর টেনশন নিতে হবে না। এরপর আসি আমরা 2 নাম্বারে, বলা হচ্ছে পারচেজ অফ মেশিন। আমরা একটা মেশিন ক্রয় করেছি 6000 টাকা দিয়ে, একটা মেশিন আমরা ক্রয় করেছি। তাহলে যদি কোনো সম্পদ ক্রয় করা হয় তাহলে কি হবে, সম্পদের পরিমাণটা বাড়বে, সম্পদের ঘরে যোগ করতে হবে, করলাম। এবং কি হবে, যেহেতু নগদ টাকায় ক্রয় করেছি, নগদের পরিমাণটা কমে যাবে, এই জন্য আমরা নগদের ঘরে বিয়োগ করিয়ে দেখিয়েছি। এখানে ব্রেকেট দিয়ে দেখানো মানে হচ্ছে বিয়োগ করা, বিয়োগ চিহ্ন না দিলেই ভালো, ব্রেকেট দিয়ে দেখানোটাই হচ্ছে বিয়োগ করা বোঝায়। তাহলে সম্পত্তি বেড়েছে, মেশিন বেড়েছে, মেশিন যোগ করলাম, ক্যাশ দিয়ে ক্রয় করেছি বিদায় ক্যাশ কমেছে, ক্যাশ বিয়োগ করলাম। ঠিক আছে, এটা এই পাশে আর কিছু বসলো না, আলটিমেট এখানে যোগ বিয়োগ হয়ে 0 হয়ে গেল, এই পাশে 0। দুই পাশে আমরা সমানভাবে দেখে নিব, তাহলে লাস্টে আর যোগ বিয়োগ নিয়ে ঝামেলা হবে না। এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে প্রতিটা লেনদেন বাই লেনদেন আমরা কি করতে পারি, যোগফলটা ব্যালেন্সিংটা করতে পারি। ইচ্ছা করলে আমরা এই ব্যালেন্সিংটা করতে পারি, না করলেও চলবে। তবে অনেক সময় দেখা যায় প্রশ্নে বলে দেয় ইউনিট ক্যালকুলেট ইচ ট্রানজ্যাকশন, হ্যাঁ, এইভাবে কিছু তথ্য আমি এখানে দিব, কিছু কথা বলে দিবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই যোগফলটা প্রতি লেনদেন বাই লেনদেন ব্যালেন্সিংটা বের করতে হয়, অন্যথায় ব্যালেন্সিংটা কিছু না বললে বের করার প্রয়োজন নাই। এরপরে 4 তারিখে যদি আমরা দেখি, বলা হচ্ছে পারচেজ সাপ্লাইজ। আমরা সাপ্লাইজ ক্রয় করেছি অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, অন ডিউ, আউটস্ট্যান্ডিং, এই শব্দগুলো যদি থাকে তাহলে বুঝবো আমরা এটা ধারে ক্রয় করেছি। তো সাপ্লাইজ ক্রয় করেছি আমরা ধারে, সাপ্লাইজ ধারে ক্রয় করি বা নগদে ক্রয় করি, যেভাবে ক্রয় করি না কেন, ক্রয় করলে অবশ্যই কী হয়, সাপ্লাইজের পরিমাণটা বৃদ্ধি পায়, যোগ করলাম। আর যেহেতু ধারে ক্রয় করেছি, আমাদের একটা পাওনাদার প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা এই প্রদেয় হিসাবে কী করলাম, বৃদ্ধি পেয়েছে, যোগ করলাম। বাড়লে যোগ করব, কমলে বিয়োগ করব। সাপ্লাইজ ক্রয় করেছি, বৃদ্ধি পেয়েছে, তাই সাপ্লাইসে যোগ করলাম। যেহেতু টাকা দেই নাই, দায় বৃদ্ধি পেয়েছে, তাই দায়িত্বেও যোগ করলাম, অ্যাকাউন্টস পেয়ে বলে যোগ করে নিলাম। আমরা আবার বলছি, প্রপার্টরশিপে যে অ্যামাউন্টগুলো বসবে শুধুমাত্র তাদের জন্য কি হবে, রিমার্কস হবে। এই যে দেখো এখানে আছে, এটার জন্য কিন্তু কোনো রিমার্কস হয় নাই। এই যে এখানে লিখেছি আমরা, এটার জন্য কোনো রিমার্কস হয় না। তাহলে রিমার্কসগুলো হবে শুধুমাত্র মালিকের যে সত্যটা পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে সেটার জন্য আমরা একটা মন্তব্য করব, আর কিছু না। এরপরও যদি আমরা আসি 7 তারিখে, বলা হচ্ছে স্যালারি পেড, বেতন প্রদান করেছি আমরা। যদি আমরা বেতন প্রদান করি তাহলে যেহেতু নগদে করেছি, নগদটা কমে গেছে, বিয়োগ করতে হবে। আর এটা বেতনটা হচ্ছে একটা খরচ হিসাব, খরচ হলে আমরা বলেছিলাম মালিকের শর্তটাও কমে যাবে। যদি খরচ হয় মাইনাস হবে, যদি আয় হয় প্লাস হবে। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তো এই যে প্রপার্টরশিপে আমরা লিখেছি এটা, তাহলে এটা আমরা বলেছিলাম প্রপার্টরশিপে যে অ্যামাউন্টগুলো লিখবো তার জন্য কি লিখতে হবে, রিমার্কস লিখতে হবে। তাহলে এই যে টাকাটা, এটা কিসের টাকা, স্যালারি এক্সপেন্স, বেতন খরচ। এরপর 10 তারিখ যদি আমরা আসি, বলা হচ্ছে রিসিভ সার্ভিস রেভিনিউ ইন ক্যাশ। আমরা নগদ টাকা রিসিভ করেছি, কেন রিসিভ করেছি, আমরা এটা সার্ভিস রেভিনিউ করেছি, সেবা আয় করেছি।
তাহলে যেহেতু রিসিভ করেছি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ ঘরে যোগ করলাম। আর এটা রিসিভ করেছি কেন? আমরা একটা সেবা দিয়েছি, সেবা আয় করেছি। তাহলে আয় হলে কি করতে হয়? প্রপার্টরশিপে গিয়ে যোগ করতে হয়। আয় হলে যোগ করতে হয়, ব্যয় হলে বিয়োগ করতে হয়। আর টাকাটা যেহেতু প্রপার্টরশিপ ঘরে বসেছে, সেক্ষেত্রে এই টাকাটার মন্তব্যটা করতে হবে। এটা কিসের টাকা? সার্ভিস রেভিনিউ। এরপর যদি আমরা আসি 15 তারিখ, বলা হচ্ছে উইথড্র টাকা 7,000 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত প্রয়োজনে 7,000 টাকা উত্তোলন করা হয়েছে, ড্র করা হয়েছে। তো যেহেতু উত্তোলন করা হয়েছে, প্রতিষ্ঠান নগদ টাকা কমে যাবে, বিয়োগ করলাম। আর উত্তোলন কে করেছে? মালিক করেছে। যেহেতু মালিক উত্তোলন করেছে, তাহলে মালিকের দাবিটাও কি হয়ে যাবে? কমে যাবে। আগে বলেছিলাম উত্তোলন হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। পাশে লিখে দিব উইথড্র বা ড্রয়িংস। এরপর যদি আমরা লাস্টে আছি, পেইড টাকা 2,400 ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা টাকা প্রদান করেছি 2,400 টাকা। যেহেতু অ্যাকাউন্টস পেয়েবলকে টাকা প্রদান করেছি, আমার নগদ টাকা কমে গেছে, এই জন্য ক্যাশ থেকে বিয়োগ করতে হবে। আর আমরা পেড করেছি কাকে? অ্যাকাউন্টস পেয়েবলকে। সে হচ্ছে আমার জন্য একটা লাইবিলিটিস। তো টাকা যেহেতু দিয়ে দিয়েছি, আমার লাইবিলিটিস কী হয়ে গেছে? অবশ্যই কমে গেছে। কারণ হচ্ছে তাকে আমরা এই যে টাকাটা দিয়ে ফেলেছি, দ্বিতীয়বার আমরা পরবর্তী সময় ওকে আর কোনো টাকা পয়সা দিব না, এই জন্য আমার দায়টা কমে গেল। তাহলে একদিকে নগদ টাকা বিয়োগ হবে, আরেকদিকে অ্যাকাউন্টস পেয়েবলটা বিয়োগ যাবে। সর্বশেষ আমরা প্রতিটা ঘরের যে যোগফলগুলো, সেগুলো আমরা বের করে নিব। ইন্ডিভিজুয়াল যে যোগফল, সেগুলো আমরা বের করে নিব। এরপর আমরা সম্পত্তির টোটাল যোগফলটা বের করে নিব এবং লাইবিলিটিস প্লাস প্রপার্টরশিপের যে যোগফলটা বের করে নিব। যোগফলগুলো বেশি ম্যাটার না, আমাদের এখানে মূলত কাজ হচ্ছে এখানে আমরা সামারি তৈরি করব, একটা যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই ট্রানজ্যাকশনগুলো সামারি তৈরি করব, আর কিছু না। যোগফলটাগুলো বেশি ম্যাটার না। আর সেই সামারিটা তৈরি করতে হয় অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে। তাহলে আমরা মোটামুটি এখানে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে নির্দিষ্ট ঘর আছে সেই ঘরটা রেডি করতে হবে। সেই ঘরটা রেডি করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সবগুলো লেনদেন আমরা আগে পড়ে ফেলব এবং প্রত্যেকটা লেনদেন থেকে ইন্ডিভিজুয়াল যে হিসাবগুলো আছে সেগুলো বের করব। বের করার পরে সেখান থেকে কতগুলো সম্পত্তি হিসাব আছে, কতগুলো দায় হিসাব আছে, সেগুলো আলাদা করে নোট করব। নোট করার পরে আমরা আমাদের যে ঘরটা আছে, সেই ঘরটা আমরা এভাবে রেডি করব। তাহলে এখানে ঘরটা চেঞ্জ হবে কোথায়? অ্যাসেটে এবং লাইবিলিটিসে। আর বাকি সব ঘর রিমার্কসের জায়গায় থাকবে, প্রপার্টরশিপের জায়গায় থাকবে, ডেটের জায়গায় থাকবে। শুধু অ্যাসেটস এবং লাইবিলিটিসে ঘরটা চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে? যদি অ্যাসেট আমরা এখানে এই অঙ্ক 3টা পেয়েছি, এমন হতে পারে যে আমরা অ্যাসেট 4টা পেলাম, তাহলে এখানে আমরা আরেকটা ঘর করতে হবে, আরেকটা কলাম করতে হবে। এমন যদি হয় লাইবিলিটিস আমি আরও 2টা পেলাম, তাহলে লাইবিলিটিসকে আমরা টোটাল 3টা কলামে করব। জাস্ট এটাই, আর কিচ্ছু না। তাহলে মূল কাজ হচ্ছে আমাদের কতগুলো সম্পদ আছে ওই অঙ্কের মধ্যে এবং কতগুলো দায় আছে, এর সংখ্যাটা বের করা। বাকি অঙ্কটা তো দেখলাম খুবই সহজ, আইটেমগুলো বাড়লে যোগ করতে হয়, কমলে বিয়োগ করতে হয়। খুব সহজ একটা চ্যাপ্টার। 10 মার্কসের একটা অঙ্ক আসে আমাদের, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হোক, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হোক, ফাইন্যান্স ডিপার্টমেন্ট হোক, খুব সহজে আমরা আনসার করতে পারব। আর পার্ট বিতেও কিছু অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে, সেগুলো অবশ্যই এরকমও আসতে পারে, একটা ভিন্ন টাইপের বেসিক টাইপের যে ম্যাথগুলো আছে ছোটোখাটো, সেগুলো আসতে পারে। তাহলে আশা করছি এই ক্লাসটা আমাদের কিছুটা হলেও উপকারে আসবে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা খুবই শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।